আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ, ঈদের পর। তোমরা আশা করি কোরবানির ঈদ খুব ভালোভাবে কাটিয়েছো। এখনো হয়তো অনেকে খাওয়ার দাওয়ার উপরে আছো। আমার মনে হয় আমি এখন ক্লাস নিচ্ছি, অনেকে খাওয়া দাওয়া করতেছো। সো কেমন কাটলা গরু কাটলা কেমন? তোমরা সবাই তো গরু কাটছো, ছেলেরা হাড্ডি কাটছে আর মেয়েরা সেটাকে আবার পিস 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 করে কাটছে, তাই না? তো গরু কাটার এক্সপিরিয়েন্স কেমন ছিল জানাতে পারো? আবার কারো হাত টাত কাটে নাই তো? এমন ভাবে আবার হাত কেটে দিও না, মানে হাত তো কেটেই ফেলছো, যা করো করে ফেলছো। তো আমাদের আজকে হচ্ছে ভেক্টর পর্ব 5। সো ঈদ কেমন কাটাইলা জানাতে পারো আমাকে কমেন্টে। ঈদের পর যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আজকে, আমি সবাইকে একটু মেনশন করে দিচ্ছি। তোমরাও তোমাদের যে সকল বন্ধুরা এই গ্রুপে আছে তাদেরকে মেনশন করে জানাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। তো সো আজকে আমরা ভেক্টর পর্ব 5 পড়ব, তাই না? অস্থির একটা ক্লাস হতে যাচ্ছে। সো অস্থিরভাবে একটু বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা যারা এখানে আছে, এই গ্রুপে আছে, সবাইকে মেনশন করে জানাও যে ক্লাস হ্যাজ স্টার্টেড। আচ্ছা, অনেক ভালো, ঈদ অনেক ভালো কেটেছে। ভেরি গুড, ঈদ ভালো কাটাটাই ভালো, সবার জন্যই ভালো। দ্যাটস গ্রেট। আলহামদুলিল্লাহ, ঈদ ভালো হয়েছে ভাই। বোরিং বোরিং, যখনই বোরিং লাগবে তখনই বই নিয়ে বসবা, যে কোনো বই দেখবা। বই প্রথম প্রথম বইটা পড়তে একটু খারাপ লাগবে, বাট পরে আবার বইয়ের ভেতরে ঢুকে গেলে অনেক মজা লাগবে। বিশেষ করে উপন্যাসের বইগুলো। যেমন আমি এই ঈদে মনে করো একটু গ্রামের বাড়ি গেছিলাম, তো এখানে মোবাইলে নেটওয়ার্ক ছিল না, এই কারণে আমি ফোনে অ্যাক্টিভ থাকতে পারি নাই। তো এই কারণে আমি একটা বই পড়া শুরু করছি। আমার আগে বই পড়ার অভ্যাস ছিল, বাট গত কয়েক বছরে বই পড়ার অভ্যাস নাই, বোরিং লাগে ফোন টিপতে টিপতে। মানে ফোনে অ্যাক্টিভ থাকলে বইয়ের প্রতি আর মনোযোগ আসে না। তো গ্রামের বাড়ি গেছি, পড়ে গেছি মাইনকার চিপায়। মাইনকার চিপা চিনো? মানে যে চিপা থেকে তুমি বের হতে পারবা না। ছোটবেলায় বলতাম মানিকের চিপা, মাইনকার চিপা। তো পড়লাম। এখন কি করব, গ্রামে সন্ধ্যার পর বের হওয়া যায় না, জিন ভূতের ভয়, রাসেল ভাইপারের ভয়। তো এখন পাইলাম পরে বই, পরে বই পড়া শুরু করলাম। বোরিং লাগতেছিল, প্রথম 2-3 পৃষ্ঠা বোরিং লাগছে, পরে বইয়ের ভিতর এত মনোযোগী হয়েছি, একটা উপন্যাসের বই, পরে ওই বইটাই পড়লাম। এই হচ্ছে আমার ঈদ। একটা বই পড়েছি, কয়েকটা মুভি দেখছি ঢাকা থাকাকালীন। সো মজাই লাগছে, খারাপ না। সো তোমাদের যখন বোরিং লাগবে, ফোন টোন সব দূরে ঠেলে দিয়ে নিজেরা একটু কষ্ট করে তখন বই পড়বা, যে কোনো একটা বই পড়বা, জ্ঞান বুদ্ধি বাড়বে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছো, ভেরি গুড। আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ওকে? তো গত ক্লাস পর্যন্ত কি পড়েছিলাম মনে আছে? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই, আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সব কিছু মনে করিয়ে দিচ্ছি, সব মনে চলে আসবে। আচ্ছা ভাইয়া, নিয়াজ ভাই বারো ক্লাস নিবে? কেন নিবে না? অবশ্যই নিবে। কেন নিবে না? আমি ভেক্টর অধ্যায়টা নিব, পরের অধ্যায়টা নিয়াজ ভাই নিচ্ছেন, নিউটনিয়ান বলবিদ্যা, তারপরের অধ্যায়টা পারভেজ ভাই নিবে। সেভাবেই চলবে, ওকে? ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো আশা করি সব ঠিকঠাক আছে। এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। শিমুল লিখছে ঈদ খাওয়া ঘুম। ভালো, বই রিডিং পড়তে ইচ্ছা না করলে উপন্যাসের বই পড়বা, তাহলে ভালো লাগবে। তোমরা আবার উপন্যাসের মানে হচ্ছে উপন্যাস পড়বা, পদ্মা নদীর মাঝি, তারপর তোমাদের এইচএসসিতেও তো কিছু উপন্যাসের বই থাকবে, সেগুলো পড়ে ফেলবা। তাহলে সেগুলোর জন্য মানে বাংলায় দেখবে একটা উপন্যাস আর একটা নাটকের বই থাকতো আমাদের বেলায়। তোমাদের বেলায় আছে কিনা জানি না, থাকার কথা। আমাদের বেলায় নাটকের নাম ছিল রক্তাক্ত প্রান্তর, আর যে উপন্যাসটা ছিল, উপন্যাসটার নাম ছিল হচ্ছে পদ্মা নদীর মাঝি। তো তোমাদের যে উপন্যাসগুলো, তোমাদের বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। বাংলা অনেকদিন থেকে তো পড়ি না বা কানেক্টেড না, তো বাংলায় যেই উপন্যাস আর নাটক তোমাদের বইয়ে আছে, এইচএসসিতে আছে, ওইটা একটু পড়ে ফেলবা, তাইলে তোমাদের এইচএসসির সময় গিয়ে অনেক সময় সেভ হবে। ওকে, সো এই হচ্ছে কথা। এখন পড়লে মন দিয়ে পড়তে পারবা, মনে এমনভাবে গাঁথবে সেটা আর বের করতে পারবা না। মানে যে জিনিস আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে পড়ি না, ন্যাচারালি পড়ি, ওই জিনিস কখনোই আমাদের মন থেকে বের হয় না। আর যেটা আমাদের জোর করে পড়তে হয়, সেটা আমাদের মনে বেশি দিন থাকে না। সো এই মুহূর্তে তুমি যদি নাটক উপন্যাসগুলো পড়ে ফেলো, যেগুলো তোমার এইচএসসিতে আছে,
তাহলে দেখবে ওগুলার মন থেকে বের হচ্ছে না, ওগুলো একদম স্বতঃস্ফূর্তভাবে পড়া হয়ে যাবে, প্রেশারহীনভাবে পড়াশোনা যেটাকে বলে। ওকে, সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 5-এ। তো ভেক্টর পর্ব 5-এ আমি 4-এর জিনিসগুলো একটু রিভাইজ করিয়ে ভেক্টর পর্ব 5-এ আমরা প্রবেশ করব। তো 4-এ প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। আমরা পড়ছিলাম একটু মনে করে দেখো যে এই হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, যে মনে করো এই একটা বাহু একটা ভেক্টর আর এই একটা বাহু আর একটা ভেক্টর নির্দেশ করতেছে, দুইটা বাহুই একটা বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টর নির্দেশ করতেছে, হচ্ছে একটা বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, সো এক বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই বিন্দুটা আসলে কোথায় যাবে? এই বিন্দুটা যাবে লব্ধি বরাবর। লব্ধি কোণ বরাবর? লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। অর্থাৎ এখানে যে লব্ধিটা, সেই লব্ধিটা হচ্ছে সামান্তরিকের ঠিক কর্ণ বরাবর। এটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে, তাই না? যে এই বিন্দুটা, এটা ফুটবল চিন্তা করতে পারো। ফুটবলকে এসে মেসি আর নেইমার লাথি মারলো, ফুটবলটা ফাইনালি যেদিকে যাবে সেটা হচ্ছে লব্ধি বরাবর। আর লব্ধি কোণ বরাবর সেইটা বলে দেয় সামান্তরিকের সূত্র, যে লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। তো এই লব্ধি বের করার জন্য 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টা। লব্ধির মান নির্ণয়ের জন্য 3টা জিনিস লাগবে। কি কি? এই যে আলাদা আলাদা দুইটা ভেক্টর, এদের মান, এটার মান মনে করো পি, এটার মান হচ্ছে কিউ। এই আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান এবং এই আলাদা আলাদা দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আলফা, এই 3টা জিনিস থাকলে তুমি লব্ধির যে মান, অর্থাৎ দ্য লেংথ অফ রেজাল্টেন্ট, এই যে সবুজ কালার লাইনটা, এটা লেংথ, দৈর্ঘ্য মানেই মান, এটা লেংথ তুমি বের করতে পারবা। আমরা তোমাদেরকে জ্যামিতি দিয়ে প্রমাণ করাইছিলাম এই সবুজ লেংথটা কেমনে বের করে, তাই না? এটা যদি লব্ধি হয় আর, এই আর এর মান হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে আর এর মান। এবং এই লব্ধির দিক আমরা বের করছিলাম কিভাবে? আমরা বলেছিলাম যে লব্ধিটা যদি পি এর সাথে থিটা কোণে যায়, কার সাথে থিটা? পি এর সাথে থিটা। তাহলে এই দিক, ফিজিক্সের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল, মনে রাখবা। ফিজিক্সের দিক মানে ভাইয়া ওই দিকে এইভাবে উত্তর করা যাবে না। ফিজিক্সের দিক মানে বলতে হবে কত অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার নিয়ম হলো যে পি এর সাথে যদি লব্ধিটা থিটা অ্যাঙ্গেলে যায়, তাহলে এই অ্যাঙ্গেল বের করার নিয়ম হলো টেন থিটা সমান যার সাথে থিটা বা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। কে? কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ। তাহলে উপর হবে কিউ সাইন আলফা, না বাকি রইল কিউ আর আলফা। উপর হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। সো এই ফর্মুলা দিয়ে আমরা থিটার মানটা হিসাব করতে পারবো। তো এইভাবে আমরা থিটার মানে কত অ্যাঙ্গেলে যাচ্ছে এবং অ্যাট এ টাইম কত মানে যাচ্ছে, লব্ধিটার মান কত, দুইটা জিনিসই বের করতে পারি, লব্ধির মান এবং দিক। সো এটাই আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, প্রমাণ করেছিলাম। মনে আছে তোমাদের? এই পোলাপাইন, আন্ডা বাচ্চারা, তোমাদের মনে আছে এটা? আন্ডু বাচ্চুস খালি বলো ইয়েস, আই রিমেম্বার দ্যাট। সো লব্ধি খুবই সোজা একটা টপিক, কর্ণ বরাবর যার সাথে, এই তো বুঝছো সবাইকে, আচ্ছা সবার মনে আছে, এটা মনে থাকাটাই উচিত। এটা যদি ভুলে যাও তাহলে আবার মনে করে নাও, এই যে মনে করাই দিছি। একবার না পারিলে, একবার না মুখস্থ হইলে মুখস্থ করো শতবার। আচ্ছা রেডি? আচ্ছা, এই হচ্ছে লব্ধির মান এবং দিক। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস এক্সট্রা বলেছিলাম, সেটা হলো যে ধরো একটা বিন্দুতে এই হচ্ছে একটা ভেক্টর পি ভেক্টর বললাম, এই হচ্ছে কিউ ভেক্টর এবং মধ্যবর্তী কোণ দিলাম 60 ডিগ্রি। এবার বললাম যে এইটার মান হচ্ছে 5 নিউটন, এই বাহুটার মান হচ্ছে 3 নিউটন, মানে ভেক্টরটার মান। আমি বললাম যে এইটা বের করো, আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করো, এর মান এবং দিক নির্ণয় করো। এটাই পারবো আমরা? মান এবং দিক নির্ণয় করো। আমি এই জিনিসটা তোমাকে বললাম, এইটা কি তোমরা পারবা? বলো, এটাতে আসলে কি চেঞ্জ হবে বলো তো, তোমরা এটা পারবা কিনা? এটা পারলে আমি বুঝবো যে তোমরা সবাই বস।
এবং যারা মেয়েরা আছো সবাই বসি, বস এবং বসি। এটা এখান থেকে লব্ধির মান এবং দিক কেমনে বের করব? ভাইয়া এখানে আমাদেরকে বলে দিছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। এটা আসলে কি মিন করে? পি এবং মাইনাস কিউ এর লব্ধি। তাহলে পি আছে উপস্থিত স্যার, আছে পি আছে, কিন্তু মাইনাস কিউ কি আছে? নাই। তাহলে আমার মাইনাস কিউ জন্ম দিতে হবে কিভাবে? এই যে প্লাস কিউ আছে এটাকে উল্টায় দাও, এই যে এভাবে উল্টায় দিলাম, একদম উল্টায় দিলে এটাই হয়ে যাবে মাইনাস কিউ ভেক্টর। ভেক্টর উল্টাইলে তার মান কি চেঞ্জ হয়? না, তার মান 3 আছে, এটার মান 3ই থাকবে। এখন লব্ধিটা আসলে কার কার? যাকে উল্টাইছো তাকে ডট ডট দিয়ে কারো ফেলো, মানে ও আর নাই, ওরে তো উল্টাই এলাইছো। লব্ধি হচ্ছে পি আর মাইনাস কিউ এর। তাহলে পি আর মাইনাস কিউ দ্বারা সামান্তরিক আঁকতে পারবো আমরা, পি আর মাইনাস কিউ দ্বারা সামান্তরিক আঁকতে পারবো। পি আর মাইনাস কিউ দ্বারা যদি সামান্তরিক আঁকো, সামান্তরিকটা দেখতে হবে এরকম যে পি এর প্যারালাল কিউ এর প্যারালাল, এই হলো সামান্তরিক। ওটা তীরচিহ্ন দিতে হবে না। এই যে সামান্তরিক পি আর মাইনাস কিউ বাহু দ্বারা, এই সামান্তরিকের কর্ণটাই হচ্ছে আমাদের আর। এখানে এই যে এইটাই হচ্ছে আমাদের আর। এবার এই আর এর মান কেমনে হিসাব করে? খুবই সোজা। আর সমান সবই সেম থাকবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস, এই পর্যন্ত সেম। বাট আলফাটা মনে রাখতে হবে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। আলফাটা কি? পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। পি আর মাইনাস কিউ এর এই যে কোণটা দেখাই যাচ্ছে, এটা মোটেও 60 ডিগ্রি নয়, এটা হচ্ছে 120 ডিগ্রি। ক্যালকুলেট করে মান বসাইলে আমরা লব্ধির মান পেয়ে যাব, তাই না? এটা আবার 120 ডিগ্রি কেমনে বুঝো না? তো বুঝো তো নাকি? পুরোটা 180, ওই 60 বিয়োগ দিলে এই অংশটা হবে 120। লব্ধির মান গেল, এবার লব্ধির দিক। এই যে লব্ধি বেচারা, এটা মনে করো পি এর সাথে থিটা কোণ, তাহলে টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে 5, পি মানে 5 নিচে সিঙ্গেল, বাকি রইল 3, উপরে 3 সাইন মধ্যবর্তী কোণ কত? 120, নিচে হচ্ছে 3 কস মধ্যবর্তী কোণ কত? 120। ক্যালকুলেট করলে তুমি থিটার মানও পেয়ে যাবা। সেইভাবে আমরা করেছিলাম। এই দুইটা জিনিস আমাদের মনে আছে? মনে থাকলে হা বলুন, না মনে থাকলে আবারও হা বলুন, কারণ আমি মাত্র মনে করায় দিছি আপনাদের। মানে খালি এটুকুই বুঝতে হবে যে এটা মানে পি আর মাইনাস কিউ এর লব্ধি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি। মনে থাকলে হা লিখুন, না মনে থাকলেও হা লিখুন, কারণ অলরেডি আমি মনে করায় দিছি। এই তো। এরপরে লব্ধির দিক নির্ণয় শিখছি। লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান বলেন তো? লব্ধির সর্বোচ্চ মান পেতে হলে আলফা কত ডিগ্রি হইতে হবে একটু শুনি, সবাই বলেন। আমি আমার বুলেটিয়ান স্টুডেন্টগুলোকে দেখতে চাই, বলেন বলেন বলেন। লব্ধির ম্যাক্সিমাম মান পেতে হলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, একজন বলছে এই যে তোমরা যে 90 ডিগ্রি 180 ডিগ্রি উত্তর কিভাবে আসে? এই উত্তরগুলো তো মন খারাপ করে ভাইয়া। লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। এই ভেক্টর কিউ, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তখন আমাদের লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স, এবং সেটা হবে জাস্ট যোগ করে দিব, মান দুইটা যোগ করে দিব, এটা হবে লব্ধির সর্বোচ্চ মান। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। আবার দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে, এই ভেক্টর এবং মনে করো এই ভেক্টর টানাটানি, এই একটা পয়েন্ট, ওকে ওই দিকে টানতেছে পি বলে, ও টানতেছে কিউ বলে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের লব্ধির মানটা হবে মিনিমাম, বড়টা থেকে ছোটটায় বিয়োগ, সেটাকে এই চিহ্নের মাধ্যমে বোঝানো হয়। এটা মানে বোঝায় ঢেউয়ের মতো মনতে বোঝায় বড় থেকে ছোটটা বিয়োগ। এরপরে আমরা লাস্ট একটা জিনিস শিখছিলাম এরকম, যে দুইটা ভেক্টর পি এবং কিউ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হয়, অর্থাৎ সমকোণে ক্রিয়াশীল হয়, লব্ধি তো অবশ্যই কর্ণ বরাবর, তাই না? এই যে সামান্তরিক কমপ্লিট করে ফেলো, লব্ধি হচ্ছে এটা। তাহলে আমাদের লব্ধিটা হবে √of পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। মানে আমরা যেখানেই দেখবো দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল,
সেখানে লব্ধির মান হবে √p² প্লাস q²। 2pq cos 90 এটা লিখবে মাকালরা। তোমরা তো জানোই cos 90 এর মান 0, তোমাদের কি এটা লেখার দরকার আছে? দরকার নেই। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাস। আচ্ছা সাদিকা পারভিন, তুমি একটা কথা বারবার লিখতেছো, আমি সেটা বুঝিয়ে দিব, বাট এই লেকচারে একটু মনোযোগ দাও। এই ছিল আমাদের গত লেকচার। এবার আজকে আমাদের টার্গেট হলো এই লেকচারগুলো দিয়ে অনেক সুদূর প্রসারী অঙ্ক করব। একজন বলছে ভাইয়া অনুশীলনীর অঙ্ক করাবেন না? তোমাদেরকে প্রত্যেকটা টপিক পড়ানোর পর ওই টপিকের আন্ডারে যতগুলো প্রবলেম বিভিন্ন বইয়ের অনুশীলনী, তারপরে হচ্ছে উদাহরণ, ইভেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আছে, ভার্সিটি মেডিকেল অ্যাডমিশনে আছে, সবগুলো কোয়েশনই সলভ করাই এবং করানো হয়, করানো হবে। সো আমরা ক্লাসে যা পড়াই ইনশাল্লাহ সেটা পড়ো, অনুশীলনী প্রবলেম দেখবে নিজেই সলভ করতে পারতেছো। অনুশীলনী তো পড়াচ্ছি, পারবা না কেন? অবশ্যই পারবা। রেডি? অঙ্কে যাই। দেখো আমাদের লব্ধির মান এবং দিক শিখছি, আজকে লব্ধির মান এবং দিক রিলেটেড অনেকগুলো প্রবলেম সলভ করবো। এর মধ্যে অনুশীলনী, বুয়েট সব কভার হয়ে যাবে। কি বলছে প্রশ্ন? আমরা ফিজিক্সে প্রশ্ন বুঝতে শিখবো, এরপর দেখবো ওই প্রশ্নটাকে চিত্রায়িত করা যায় কিনা। যদি চিত্রায়িত করা যায় তাহলে দেখবো অঙ্ক অর্ধেক ডান। সমান মানের দুটি বলের লব্ধি তাদের মানের 1/3 হলে তাদের মধ্যবর্তী কোণ কত? পারবা নাকি না? সমান মানের দুটি, সমান মানের কয়টা? দুইটা বল। তার মানে একটার মান যদি হয় পি, আরেকটার মান কত হবে? পি হবে। কথা কি বুঝছো? পি এর মান পি হলে পি এর কিউ এর মানও কত ভাইয়া? পি। বুঝছো? সমান মান দুইটা বল, এদের লব্ধি তাদের মানের 1/3, মানে এদের যে লব্ধিটা আর সেটা হবে তাদের মানের 1/3, অর্থাৎ p/3 হচ্ছে লব্ধি। বলছে মধ্যবর্তী কোণ কত? ভাই এগুলো মনে আগে করাইছি তাই না? পারবো না মধ্যবর্তী কোণ? এই বের করতে পারবো না মধ্যবর্তী কোণ এটার? বলো এটার মধ্যবর্তী কোণ পারবা না? সমান মান মানে পি এর মান পি, কিউ এর মানও পি, আর এদের যে লব্ধি, লব্ধির মান হচ্ছে তাদের মানের 1/3, বলেই দিয়েছে। লব্ধির মান হলো তাদের মানের 1/3, তাহলে p/3 হচ্ছে লব্ধির মান। তাহলে মধ্যবর্তী কোণ কত? লব্ধির সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, মানে আলফার মানটা বের করব। তো লব্ধির সূত্রটা কি? লব্ধির সূত্র ছিল r² সমান p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। দেখি কে কার আগে উত্তর দিতে পারে। আর এর মান কত? p/3, স্কোয়ার করলে হবে p²/9। p এর মান স্বয়ং নিজে p, q এর মান নিজেই p, 2p cos আলফা। সো এখানে আমরা লিখতে পারবো p²/9, p², 2p²। তাহলে এখানে p² যদি কমন নেই, এটা হবে দুইটা p², 2p², 2p² কমন নিলে এটা হবে 1 প্লাস cos আলফা। এবার p² উভয় পক্ষ থেকে কাটা, তাহলে 1 এখানে হবে 1/18, এখানে হবে 1 প্লাস cos আলফা, বা cos আলফা সমান হবে 1 মাইনাস 1/18, তাহলে এটা হচ্ছে 17/18। সুতরাং আমার আলফার মানটা cos ইনভার্স 17/18 কত হয়? আচ্ছা কোয়েশ্চেন তোলার সময় দেন। হ্যাঁ কোয়েশ্চেন তোলার জন্য 1 মিনিট সময় দিব, তুলো। তো cos ইনভার্স 17/18, কিরে এরকম মান আসতেছে কেন? কত আসছে তোমাদের মান? আঠারো মাইনাস 1। আচ্ছা ভুল করেছি তাই না? এটা হচ্ছে 1/18 মাইনাস 1, তাহলে মাইনাস 17/18। cos আলফা সমান হচ্ছে, একটু এখানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে 1/18 মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 17/18 হবে। cos ইনভার্স মাইনাস 17/18। এই কারণে কিরে ভাই এই অদ্ভুত রেজাল্ট কেন আসে? এবার ঠিক আছে, 160.81 ডিগ্রি। তো যাদের অ্যান্সারটা মিলেছে তারা সবাই বুলেটিয়ান। দেখি তো আমার এখানে বুলেটিয়ান কারা আছে? আচ্ছা আমি এখানে একটু ওই যে বাম পাশ ডান পাশে নিতে ভুল করে ফেলছিলাম প্লাস মাইনাসে, তো প্লাস মাইনাসটা দেখে তারপরে করো। তো যাদের উত্তর মিলেছে তারা সবাই বুলেটিয়ান। দ্যাটস গ্রেট, ভেরি 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 গুড। তাহলে এই হচ্ছে অ্যান্সার। দেখো ক্যালকুলেটর ডিগ্রি মোডে নিয়ে কইরো।
এই পারবো না সবাই? আচ্ছা পারবো। পরের অঙ্কটা তুলো, একটু দ্রুত তুলে ফেলো। আর দেখো, অঙ্ক তোলার জন্য সময় দেওয়াটা আমার কাছে কেমন জানি অবাঞ্ছিক মনে হয়, কারণ এই পিডিএফটা তো তোমরা পাচ্ছই, তখন অঙ্ক তুলে নিলেই তো হয়। অঙ্ক তুলো, সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময়, কারণ অলরেডি না 20 সেকেন্ড সময়। এই অঙ্কটা খুব সুন্দর। জান্নাতুল মাওয়ারিস অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা শুরু করি। ফাস্ট তুলবা, খুব সুন্দর করে তুলতে পারবো না, কিন্তু ফাস্ট তুলবা, তাহলে ক্লাসে আমরা অনেক পড়াতে পারবো। ক্লাসে পড়ানোটা ইম্পর্টেন্ট। ওকে, রেডি? কোনো একটা বিন্দুতে থিটা কোণে ক্রিয়ারত পি আর কিউ ভেক্টর এর লব্ধি হচ্ছে আর। তাহলে কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে ক্রিয়াশীল। এই একটা পয়েন্টে মনে করি হচ্ছে পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, থিটা কোণে ক্রিয়াশীল, এটার মান মনে করো পি, মানে পি ভেক্টরের মান মনে করো পি, কিউ ভেক্টরের মান মনে করো কিউ। এখন এদের লব্ধির মান কত? আর। এটা মনে করো সেই লব্ধি, এটা হচ্ছে আর। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা প্রথম লাইনটা থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, কারণ বলে দিছে থিটা কোণে ক্রিয়াশীল। এটা আমরা প্রথম লাইনটা থেকে লিখলাম। এই যে এইটুকু লাইন থেকে আমরা আর এর মানের এই সূত্রটা লিখলাম। এরপর কি বলছে দেখো, এরপর বলেছে যে কিউ এর মান কিন্তু দিকের কোনো কথা বলেনি। কিউ এর মান যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মান দ্বিগুণ হবে। বুঝো, বর্তমানে কিউ মানে শুধু কিউ, বাট আমরা কিউ এর মানকে ডাবল করে দেব। কত করে দেব? কিউ কে ডাবল করলে হবে 2q। কিউ কে যদি 2q করি তাহলে লব্ধির মানটা ডাবল হয়ে যাবে। লব্ধি ছিল কত? আর, হয়ে যাবে কত? 2r। তাহলে দেখো, এটা 2q, এটা 2r, আর পি তো পি কে তো তুমি চেঞ্জ করো নাই, এবং এদের মধ্যবর্তী কোণ যে থিটাকেও তুমি চেঞ্জ করো নাই। আমার পরের লাইনটাকে বুঝতে পেরেছো? পরের লাইনে তুমি খালি এই কিউ কে ডাবল করে দিছো। আচ্ছা, শুরুর লাইনে পি হচ্ছে একটা ভেক্টর, কিউ হচ্ছে আরেকটা ভেক্টরের মান। শুরুর লাইনে পি একটা ভেক্টরের মান, কিউ একটা ভেক্টরের মান, আর হচ্ছে লব্ধি মধ্যবর্তী কোণ থিটা। এটা হচ্ছে প্রথম লাইনের জন্য এটা লিখলাম। দ্বিতীয় লাইনে আমরা পি কে চেঞ্জ করি নাই, থিটার কোনো চেঞ্জ করি নাই, খালি কিউ কে ডাবল করে দিছি, লব্ধি হয়ে গেছে ডাবল। কারণ এখান থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারবো না। এই বক্সের মধ্যে লব্ধি কত? 2r, আর আলাদা আলাদা ভেক্টরগুলো এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী লাইনের জন্য যে লব্ধির স্কোয়ার মানে 2r স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় বসবে 2q, তাহলে 2q স্কোয়ার প্লাস 2p, কিউ এর জায়গায় বসবে 2q cos থিটার মান যা ছিল তাই। তাহলে এখন আমরা লিখব 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4pq cos থিটা। ওকে, এটা যে সমীকরণ নাম্বার 1 দিলাম, পরেরটা দিলাম সমীকরণ 2। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার? বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার? দুইটা লাইন থেকে দুইটা সমীকরণ বের করলাম, সোজা একদম। এবার 3 নাম্বার লাইনে কি বলছে দেখো। 3 নাম্বার লাইনে বলেছে আবার কিউ এর দিক উল্টা দিক হলেও লব্ধির মান দ্বিগুণ হয়। মানে 3 নাম্বার বক্সটা যদি এখানে আঁকি, যেখানে পি এর মান পি আছে, কোনো সমস্যা নাই,
আমাদের কিউ এর মানের কোনো চেঞ্জ করি নাই, এটাই আছে। লব্ধির মান ডাবল হয়ে গেছে কেন? লব্ধির মান 2r হয়েছে, কেন হয়েছে? কিউকে যদি উল্টায় দিই, কিউটাকে যদি উল্টিয়ে দিই, মানে কিউটাকে মনে করো এইভাবে ছিল, এটা মনে করো কিউ ছিল, এটাকে যদি আমি উল্টায় দিই মানে মাইনাস কিউ করে দিই, তাহলে লব্ধি হয়ে যাবে ডাবল। তো মাইনাস কিউ করলে মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়। তোমরা জানো যে একটা ভেক্টরকে উল্টাইলে, ধরো দুইটা ভেক্টর, মধ্যবর্তী কোণ ছিল আলফা, এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা, একটাকে উল্টাইলে মধ্যবর্তী কোণ কত হবে কেউ বলতে পারবা? বলো দেখি। দেখো এই মনে করো পি, এই মনে করো কিউ, ওকে। আমাদের 3 নাম্বার লাইনে বলছে কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট কিউটাকে উল্টায় দিব। তাহলে কিউ যেভাবে আছে জাস্ট ওইভাবে ধরে উল্টিয়ে দাও, তাহলে এটা বাদ, যেটা ছিল সেটা বাদ, এটা মাইনাস কিউ। উল্টাইলে ঘটনা কি ঘটছে? লব্ধির মান দ্বিগুণ হয়েছে। এবং একই সাথে আরেকটা ঘটনা ঘটছে, এদের মধ্যবর্তী কোণ কি আর আলফা আছে? এদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে 180 মাইনাস আলফা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? তাহলে উল্টাইলে মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস আলফা। তাহলে ভাইয়া এখানে আমরা একটু 3 নাম্বার লাইনটাকে লিখি। 3 নাম্বার লাইন বলতে বোঝাচ্ছি যে পি এর মান পি থাকবে, কিউ এর মান কিউই থাকবে, লব্ধি হয়ে যাবে ডাবল। কেন ডাবল হয়েছে? কারণ এদের মধ্যবর্তী কোণ এখন হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ ছিল থিটা, এখন হয়ে গেছে 180 মাইনাস থিটা। এটুকু চেঞ্জই আসছে এখানে। 3 নাম্বার অংশে চেঞ্জ হচ্ছে এটুকু, পি পি কিউ কিউই আছে, লব্ধি ডাবল, কারণ মধ্যবর্তী কোণ হয়েছে 180 মাইনাস থিটা। এটা দিয়ে যদি আমি আরেকটা সমীকরণ লিখি, সেটা হচ্ছে লব্ধি কত? 2r, তাহলে লব্ধি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, মধ্যবর্তী কোণ কিন্তু এখন আর থিটা নাই, মধ্যবর্তী কোণ হয়েছে 180 মাইনাস থিটা, কারণ কিউটাকে উল্টায় দিছো। কিউ উল্টাইলে মানের কোনো চেঞ্জ হয় না, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, এটাই পড়াইছিলাম। এবার দেখুন কত হয় এটা, 4r স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো কস 2 সমকোণ মাইনাস থিটা, সাইন বা কজের পর 2 সমকোণ থাকলে অনুপাতের চেঞ্জ হয় না, কিন্তু যেহেতু মাইনাস থিটা আছে তাহলে সামনে মাইনাস চলে আসবে, তাহলে এটা কস কজই থাকবে, কস কজই থাকবে, জাস্ট মাইনাসটা সামনে চলে আসবে। কারণ 290, 180 মানে 290, 290 তে অনুপাতের চেঞ্জ হয় না, তাহলে কস কজই থাকবে। মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা, মাইনাসটা বাইরে, তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ, সমীকরণ নাম্বার 3। এই 3টা সমীকরণ আমরা পেলাম, 1টা 2টা 3টা। আমাদের বলছে পি কিউ আর এর অনুপাতটা কত। এই বুঝছো, এই 3টা সমীকরণ জেনারেট করতে পারলেই কাজ শেষ। আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে থিটা নাকি আলফা? থিটা বলে দিছে, থিটা, আমি জাস্ট আলফার এক্সাম্পলটা দিছি, এটা আলফার জায়গায় থিটা আর কি, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাইছি ভাই আলফা। যাই হোক, এখানে থিটা বলে দিছে। তাহলে এই 3টা সমীকরণ এখন আমরা সমাধান করব। রেডি? 3টা সমীকরণ সমাধান শুরু, কারণ আমরা পি কিউ আর এর অনুপাত বের করব। পি কিউ আর এর অনুপাত সমাধান করি, 1 2 3। তো পি কিউ আর এর অনুপাত বের করার জন্য সমীকরণগুলো থেকে থিটাকে বের করে দিতে হবে। ফিজিক্স এই পর্যন্ত, এখন ত্রিকোণমিতি, সরি এখন বীজগণিত, এই সমীকরণগুলো থেকে থিটাকে কিক মেরে বের করে দিতে হবে। থিটাকে বের করে দাও। থিটাকে কেমনে বের করবা? এখন বাচ্চা ধারণা একটু খেয়াল করে, এখানে 2p কিউ cos থিটা আছে, এখানে মাইনাসের 2p কিউ cos থিটা আছে, তাহলে 1 আর 3 যদি যোগ করো থিটা আউট হয়ে যাবে। আমরা 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণটা যোগ করে দেখি। আর স্কোয়ারের সাথে 4r স্কোয়ার যোগ করলে, আমি একেবারে করে দিচ্ছি কারণ তোমরা প্রো, আর স্কোয়ারের সাথে 4r স্কোয়ার যোগ করলে হবে 5r স্কোয়ার, পি স্কোয়ার যোগ করলে হবে এই পাশে 2p স্কোয়ার, কিউ কিউ যোগ করলে হবে 2q স্কোয়ার, আর এই যে প্লাসের 2p কিউ cos থিটা মাইনাসের 2p কিউ cos থিটা কাটাকাটি 0। তাহলে আমাদের সুতরাং ফাইনাল সমীকরণটা পাচ্ছি 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার দাও x, এটা হচ্ছে x সমীকরণ। তোমার মন চাইলে 4 নম্বর সমীকরণ দিতে পারো, তোমার খুশি। এখন পি কিউ আর এর অনুপাতের জন্য আমার এরকম 2টা ইকুয়েশন লাগবে। একটা সমীকরণ তো বানাইলাম, আর একটা সমীকরণ দেখো 1 আর 3 কে ইউজ করছো, বাকি 2 আছে না? তো আমরা চাইবো থিটাকে কিক আউট করতে। তো 2 এর সাথে তুমি যদি 3 নম্বর সমীকরণকে যোগ করে থিটাকে কিক আউট করতে চাও, পারবা না, কারণ এখানে আছে 4p কিউ cos থিটা,
এখানে আছে 2p কিউ cos থিটা। তাহলে 3 নংকে 2 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যোগ করতে হবে, তাই না? তার মানে যেটা করব, এই 2 নংয়ের সাথে যোগ করব কাকে? 3 নংকে, কিন্তু অবশ্যই 2 দ্বারা গুণ করে। কথা কি বুঝতে পেরেছো? সমাধান 2 নংয়ের সাথে 3 নংকে যোগ করব 2 দ্বারা গুণ করে। তাহলে 2 নং মানে হচ্ছে, আমি এইটা এভাবে করি, 4r স্কোয়ার সমান p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4p কিউ cos থিটা, এটা গেল 2। আর 3 নংকে 2 দ্বারা গুণ করব, 4 দুগুণে 8, 8r স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে 2 দ্বারা গুণ করলে 2p স্কোয়ার 2q স্কোয়ার মাইনাস 4p কিউ cos থিটা। এবার যদি আমরা যোগ করি, এটা কাটা চলে যাবে, 2 আর 1 3, 4 আর 2 6, তাহলে আলটিমেটলি এটা হবে 4 আর 8 12, 12r স্কোয়ার সমান 3p স্কোয়ার প্লাস 6q স্কোয়ার। 3 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমরা পাবো p স্কোয়ার প্লাস প্লাস 2q স্কোয়ার মাইনাস 3 4 12, 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার দিলাম y। তো x আর y সমীকরণটা পাইছো সবাই? সবাই x y সমীকরণ পর্যন্ত বুঝছো? দেখো p q r এর 2টা সমীকরণ বের হলো। এখন এই 2টা সমীকরণে তুমি যদি বজ্র গুণন করো তাহলেই p q r এর অনুপাতটা পেয়ে যাবা। এই সমীকরণ 2টা বের করা বুঝেছো? বীজগণিত। থিটাকে কি করলাম? থিটা তো দরকার নাই আমাদের। এখানে 180, এখানে যা বললেন বুঝলাম না। আচ্ছা বুঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে 180 মাইনাস থিটার কারণে হলো নাকি কিউ এর দিক বিপরীত? ছাগলের মতো কথা বলো কেন? কিউ এর দিক বিপরীত হলে মাইনাস হয় 180 মাইনাস থিটার কারণে। তোমরা কি 9 10-এ পড়ো নাই এই জিনিসটা, যে এটা হচ্ছে অল, এটা সাইন, এটা টেন, এটা কস। এবার 9 10-এ কি এরকম পড়ো নাই? কস 90 প্লাস থিটা, এটা মানে কি? এখান থেকে শুরু, কজের পর কয়টা 90? একটা 90, একটা 90 থাকলে কজ হয়ে যাবে উল্টা, মানে সাইন। তাহলে এটা সাইন হয়ে গেল একটা 90-র কারণে। এবার এই যে এখান থেকে শুরু, একটা 90, এই যে 90, এটা প্লাস থিটা না মাইনাস থিটা? প্লাস থিটা। এই যে প্লাস থিটা মানে সাইনের ঘরে পড়ছে, তাহলে এটা হবে প্লাসের সাইন থিটা। শেষ। এরপর যদি এখানে দেখো যেটা আমরা করছি, কজ 180 মাইনাস থিটা, এটা কিভাবে হয়? কজের পর 180 মানে কয়টা 90? দুইটা 90, দুইটা 90 বা দুই সমকোণ। দুই সমকোণ থাকলে যা ছিল তাই, মানে কজ ছিল কজই হবে। এবার কি হবে দেখো, কজ দুইটা 90, এখান থেকে শুরু, 180 মাইনাস থিটা, কার ঘরে পড়লাম? সাইনের ঘরে। কজ, এই জিনিসটা কজ, কিন্তু পড়লাম কার ঘরে? সাইনের ঘরে, এই কারণে মাইনাস। এই কারণে এটার সামনে মাইনাস দিতে হবে। এই কারণে এটা মানে হচ্ছে মাইনাস থিটা, যেটা হচ্ছে মাইনাস থিটা। কজ 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। এগুলো তো 9 10-এ ছিল রে বাপ, তাও শিখাই দিলাম। ওকে, যাই হোক, আমি আবার শিখাই দিলাম, আশা করি বুঝছো। এবার আমরা থিটাকে কিক আউট মেরে 2টা সমীকরণ জন্ম দিলাম, এ হচ্ছে এক্স আর ওয়াই। এখন এই এক্স ওয়াই সমীকরণ সমাধান করে পি কিউ আর এর অনুপাতটা বের করব। তো এক্স ওয়াই সমীকরণ সমাধান করি, রেডি? যারা 3 নাম্বার সমীকরণটা বুঝোনি তাদেরকে আমি আবারও বুঝাই। 3 নাম্বার লাইনটা খেয়াল করো, পি যে আবার কিউ এর দিক উল্টানো হলে লব্ধির মান দ্বিগুণ হয়। দেখো পিতে আমরা কোনো হাত দিব না, পি এর কোনো কথা বলেনি। লব্ধি কত হয়ে গেল? ডাবল, মানে 2r। কেন 2r হয়েছে? কিউটাকে উল্টিয়ে দিয়েছি। তো ধরো এই বিন্দুতে এটা ছিল পি আর এটা ছিল কিউ, মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা। এটা ছিল মধ্যবর্তী কোণ থিটা, এই যে বলে দিছে থিটা। এখন 3 নাম্বার লাইনে বলছে কিউকে উল্টায় দিলে লব্ধি দ্বিগুণ হয়। পি এর কোনো চেঞ্জ করি নাই, লব্ধি হয়ে গেছে ডাবল। কেন? আমরা কিউটাকে এভাবে উল্টায় দিছি, মানে এটা মাইনাস কিউ ভেক্টর। মাইনাস কিউ হলেও কি মানের চেঞ্জ আছে? না, এটার মান কিউই থাকবে। তাহলে এটার মান কিউ, চেঞ্জ হয়েছে কোথায়? এদের মধ্যবর্তী কোণ, এই যে এটা, এই মধ্যবর্তী কোণ এখন কত ভাইয়া? 180 মাইনাস থিটা, সেটাই। তাহলে এখন মধ্যবর্তী কোণ 180 মাইনাস থিটা। তারপরে এই যে পি কিউ 2r 180 মাইনাস থিটা, এই যে পি কিউ 2r 180 মাইনাস থিটা দিয়ে আমি এই সমীকরণটা লিখছি। এর চেয়ে সহজভাবে বোঝানো সম্ভব না।
দেখা নিও। ওকে, সো এবার আমি এক্স আর ওয়াই সমীকরণটা লিখবো, এখানে লিখবো ফ্রেশ করে। 2p স্কোয়ার 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার, 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার, এটা একটা সমীকরণ ইজ ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ হচ্ছে p24 p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে দুইটা সমীকরণ, এদেরকে এখন আমরা বজ্র গুণন করব। কি করব? বজ্র গুণন। বজ্র গুণন করে আমরা পি কিউ আর এর অনুপাত পাবো। এখন কাও যে ভাইয়া বজ্র গুণন পারি না, এবার বলো যে ভাইয়া বজ্র গুণন পারি না, নাই পারতে পারো, ভুলা যেতে পারো, আমি মনে করা দিচ্ছি, সমস্যা নেই। বজ্র গুণন আমি মনে রাখতাম এইভাবে যে বজ্র গুণন হবে জেড দিয়ে, এই যে জেড, জেড মানে এই যে এইভাবে এইভাবে এইভাবে, শেষ। জেড ইংলিশ অক্ষর জেড। সো বজ্রগুণন শুরু করি। বজ্রগুণনের নিয়ম হচ্ছে ফার্স্টে একটা টান সমান দিয়ে দুইটা টান সমান দিয়ে তিনটা টান। এখানে চলকগুলো পি কিউ আর না, মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বসলো, কারণ এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে চলক। এবার প্রথমে এটা বাদ, এই লাইন বাদ, এখানে গুণ হবে কিভাবে? এই যে এইভাবে, দেখো প্রথম স্টেপটা হচ্ছে এটা, এটা 1, এটা 2, এটা 3। তো 1 হচ্ছে এটার সাথে এটা, 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 8, এরপরে সূত্রের মাইনাস, 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 10 গেল, এটা গেল একটা। এবারে এইটা স্থির, মানে এটা বাদ, কিউ স্কোয়ারের বেলায় এটা বাদ। এবারে আর গুণটা হবে এইভাবে, এই যে এইভাবে, মানে -5 সাথে 1, -5 একে -5, এবারে সূত্রের মাইনাস, 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাসের 8। পাঁচ একে 5, 4 দুগুণে 8, 2p স্কোয়ার 2q স্কোয়ার 5r স্কোয়ার, 4 8 12, 3 6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 4, ঠিকই তো মনে হইতেছে। 8 5 13, 18, 2 দুগুণে 4, -2 একে 2, তারপর এটা আবার এইভাবে 2 দুগুণে 4, -2 একে 2, সবই ঠিক আছে, কিন্তু আচ্ছা -5 প্লাস 8 ঠিকই আছে, ওকে সব ঠিক আছে, ওকে ডান। বজ্রগুণন পারি আশা করি, হ্যাঁ হয়ে গেছে, ঠাডা গুণ। তাহলে এখন দেখা না কি আছে, পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 10, প্লাসের 10 মাইনাসের 8 মানে 2, এখানে কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 8 মাইনাসের 5 মানে 3, এখানে আর স্কোয়ার বাই 2 হয়েই তো গেল, এটা কোনো কথা? সুতরাং পি স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার অনুপাত আর স্কোয়ার 2 অনুপাত 3 অনুপাত 2, সুতরাং পি অনুপাত কিউ অনুপাত আর স্কোয়ার উঠাই দিব, √2 অনুপাত √3 অনুপাত √2। সো এই অঙ্কটা কখনোই বোর্ডে আসবে না, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছো তাদের জন্য লব্ধির একটা চমৎকার অঙ্ক এটা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই পারবো? অঙ্কটা একটু বড় তাই না? 5 2 গুণে ইয়াসিন ভাইয়া, আচ্ছা ঠাডা গুণ, ইয়েস। এত বড় ম্যাথ না, একবার প্র্যাকটিস করো ছোট হয়ে যাবে, একটু বড় তুলনামূলক। এটা মূলত এইচএসসি তে এখন পর্যন্ত আসে নাই। এই বুঝছি, বুঝলে বলো। 3টা ইকুয়েশন আমরা তৈরি করলাম, 1টা 2টা 3টা ইকুয়েশন, 3টা থেকে থিটা তো দরকার নাই, থিটাকে কিক মেরে দিছি, কারণ আমার অ্যান্সারে পি কিউ আর এর অনুপাত চাইছে, থিটা তো আর চায় না। তারপরে এই একটা ইকুয়েশন 2টা ইকুয়েশন পয়দা করেছি, এরপর 2টা ইকুয়েশন বজ্র গুণন করে এই যে জেড আকৃতি, মানে তোমাদেরকে অষ্টম নবম দশম সব শিখে আসলাম। এই যে পোলামাইন আবার ভাইয়া কস থিটা সমান এটা কেমন আসছে, এই যে দশম শ্রেণী। তারপরে দেখো ইকুয়েশন সমাধান নবম শ্রেণী,
বজ্র গুণন অষ্টম শ্রেণী, সব শেখানো হয়ে গেল। ভাই তোমরা যারা বড় ভাবছো এই অঙ্কটা তো এখানেই শেষ। যারা এই পর্যন্ত ইকুয়েশন বানাতে পারবে, 3টা ইকুয়েশন, এখানে অঙ্ক শেষ। এরপরে পুরোটা বীজগণিত। তো ইন্টারে উঠেছো সায়েন্স, পরে একটু তো বীজগণিত করতেই হবে। ওকে রেডি? পরেরটা সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে বিভিন্ন বোর্ডের এমসিকিউতে আসছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওকে, এবং সোজা। দেখো কত সোজা। সোজা 10 নিউটন মানের একটি বল অপর একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। অজানা বলটির মান কত? দেখি চলো। 10 নিউটন মানে একটি বল অপর একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওকে। তো তাদের লব্ধি মানে 10 নিউটন আর অজানা, আমি ধরে নিই অজানাটাকে ধরে নিই, আমি ধরে নিচ্ছি 10 নিউটনটা হচ্ছে কিউ, মনে করো কিউ হচ্ছে 10 নিউটন, আর অজানা যেটা অজানা, অজানা না, এটা অজানা না, এটা হচ্ছে অজানা, এটা হচ্ছে অজানা বলো, অজানাটা মনে করো পি, এটা মনে করো সেই অজানা। এখন এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওকে। এখন বলছে এদের যে লব্ধি সেটা অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা এই মনে করো অজানা, এটা সেই অজানা, দেখো এটা হাতে হাতে সলভ করা যাবে, অজানা আর 10 নিউটন কত কোণে ক্রিয়াশীল? 120। তাহলে এই হচ্ছে 10 নিউটন, একটু লজিক্যাল চিত্র রাখবা, হ্যাঁ। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 10 নিউটন, এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা রাখলাম না, আমরা জেনে রাখলাম মধ্যবর্তী কোণ 120 লেখাই আছে। এরপর বলছে যে এদের যে এই যে দুইজনের যে লব্ধি, এই লব্ধিটা অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে ভাই লব্ধিটা কই কত? এই যে অজানাটার উপর লম্ব, এটা হচ্ছে এদের লব্ধি। এই বেচারা, এই যে সবুজ বেচারা হচ্ছে এদের লব্ধি। লব্ধিটা দেখো অজানা যেটা তার উপর লম্ব, এটা 90 ডিগ্রি। তো বলছে অজানা বলটির মান কত? আচ্ছা বলো তো লব্ধি কোন বরাবর কাজ করে? সবাই বলো। চিত্র আঁকা বুঝছো? যে পি আর কিউ 120 ডিগ্রি কোণ অবশ্যই এরকম সেরা যাবে। তাহলে পি আর কিউ 120 ডিগ্রি কোণে গেছে, কিউ এর মান 10, পি হচ্ছে অজানা। এখন এদের যে লব্ধি আর সেটা অজানাটার উপর 90 ডিগ্রি, এই যে অজানাটার উপর লম্ব। এখন বলো লব্ধি কোন বরাবর? লব্ধি কোন বরাবর কাজ করে জানো? ভুলে গেছি, তাড়াতাড়ি কও। লব্ধি কাজ করে সামান্তরিকের কর্ণ বরাবর। তাইলে আমার এই যে কথা বুঝছো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই যে লব্ধিটা যে আমরা আঁকছি, এটা অ্যাকচুয়ালি আঁকতে হবে পি আর কিউ দ্বারা সামান্তরিকের কর্ণ। এটা মূলত, আচ্ছা একজন বলছে লব্ধির লম্ব বরাবর, হুদাই কথা কও, সামান্তরিকের কর্ণ বরাবর। মানে আমাদের এই লব্ধিটা অবশ্যই পি আর কিউ দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ হবে। তাহলে পি আর কিউ দ্বারা সামান্তরিক এঁকে ফেলো। পি আর কিউ দ্বারা সামান্তরিক আকার রুলস হচ্ছে প্যারালাল প্যারালাল। এই যে এখান থেকে একটা প্যারালাল দিবা, এখান থেকে একটা প্যারালাল দিবা, এই হচ্ছে সামান্তরিক হয়ে গেছে। মিলে নাই তো, এটা একটু খাটো করে দিব, মিলে গেছে। এখন এই যে খাটো করে দিলাম, মিলে যাবে। খাটো করে দিই, চিত্র তো আমার হাতে, সামান্তরিক এটা মনে করো পি, এই যে পি, পি হচ্ছে ছোট জিনিস। এই যে প্যারালাল প্যারালাল হয়ে গেল সামান্তরিক, এর কর্ণ হচ্ছে আর। এবার কানার ভাই অন্ধ আছে না, ওইও পারবে অঙ্কটা। দেখো এটা সেই অজানা পি, এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে কিউ মানে 10। তাহলে এই লব্ধি বলছে লব্ধি কত? ও দেখো এই কোণটা কত? এই পুরো কোণটা 120। তুমি যদি এইখান থেকে এই ত্রিভুজটাকে একটু আলাদা করো, এটা হচ্ছে অজানা, এই যে অতিভুজ হচ্ছে এটা 10, আর এই যে এই কোণটা 90, এটা 90 তাই না? এই কোণটা কেউ বলতে পারবা কত? এই যে দেখো এই পুরোটা 120, এটা 90, তাহলে এই চিপায় এটা কত? এটা 90 আর পুরোটা 120, মানে এটা অবশ্যই 30। এটা 30 হলে এই কোণটা কত? 30। এই যে এই কোণটা 30, একান্তর কোণ। এটা 30 মানে এটাও 30, এটা 30। তাহলে এই যে একটা ত্রিভুজ পেয়ে গেছো, এই ত্রিভুজের একটা বাহু জানো, সমকোণী ত্রিভুজে একটা বাহু জানো 10, মানে অতিভুজ জানো, এই অ্যাঙ্গেলটা জানো, আমাদের এই পিটা জানতে হবে। তো কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? লম্ব সাগরে লবণ নদী, সাইন থিটা, তাহলে সাইন 30, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পি,
অতিভুজ হচ্ছে 10, সুতরাং পি এর মান হচ্ছে 10 sin 30, sin 30 এর মান হাফ, তাহলে এটা 5 নিউটন। দ্যাটস ইট, একদমই সোজা এগুলো ভাই, মানে আমার হাতও দিতে হয় না, তাই না? খালি বুঝতে হবে। পোলাপান বলতেছে 60, কেন ভাই? এই পুরো কোণটা 120, এই সবুজটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত? 30, এটা 30 মানে এটাও 30, এইটা 60, এটা 60, এটা 60, এটা 30, এই বাহু যা সূত্র দাও, পি এর মান সবসময় 5ই বেরোবে। কঠিন না, এগুলো তো এক লাইনে করা যায়। এই পারবো আমরা এটা? তোমাদেরকে আবারও বলি যে এই যে অজানা বল পি, এর সাথে লব্ধিটা 90 ডিগ্রি, এ তাহলে হচ্ছে লব্ধি। তাহলে আমরা জানি লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে অবশ্যই কিউ এইটা, এদিকে কিউ থাকবে, তাহলে সামান্তরিক, এই যে প্যারালাল প্যারালাল সামান্তরিক হয়ে গেছে। এই পুরো কোণটা 120, তাহলে এই কোণটা কত? অবশ্যই 30, এটা একান্তর কোণ 30, এই বাহুটা পি, এই বাহুটা 10, এই কোণটা 30, তাহলে আমাদের পি বাহুটা বের করতে হবে। পি এর মান আসবে 5 নিউটন, যেটা যদি 10 হয় এটা 5, শেষ। টেন থিটা দিয়ে করা যাবে, সাইন থিটা দিয়ে করা যাবে, তোমার যেই থিটা মন চায় ওই থিটা দিয়ে করা যাবে, কিন্তু টেন থিটা দিয়ে করলে তো লম্ব বাই ভূমি, ভূমি বের করতে হবে না, লম্ব আছে অতিভুজ আছে ভূমি তো নাই, তখন আবার টেন থিটা দিয়ে করা যাবে না, ভূমি তো নাই। ওকে ডান, পরেরটা। ও এটা তো আমরা করাইছি, পরেরটা দেখি, করো এটা একটু করে দাও দেখি। বলদ্বয়ের মান কত? দুইটি বলের অনুপাত 3:5, লব্ধি হচ্ছে 35, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে বলদ্বয়ের মান কত? এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিছিলাম, তারপরে এখানে একটু ঝটপট করে দাও দেখি, 1 মিনিটের মধ্যে যারা করতে পারবে তারা সবাই বুলেটিয়ান। বলো বুলেটিয়ান ভাইয়ারা, আমার বুলেটিয়ান ভাই ও ব্রাদার্স। তোমাদেরকে কিন্তু আমি একটু স্লো পড়াচ্ছি, এর কারণ হচ্ছে জুলাই মাসের আগে আমার ভেক্টর শেষ করতে পারলেই হবে, এত প্যারা নিয়ে লাভ নেই। শিমুল শিমুল উত্তর দিয়েছে, নাফিস এ আলম সিদ্দিকী ফাহিম উত্তর দিয়েছ, গুড, ভেরি গুড। এই তোমাদের কোন কোন কলেজ হয়েছে একটু শুনি, কার কোন কলেজ হয়েছে দেখি তো, এখানে একটু জানাও তো কমেন্টে। কলেজের জন্য তো অ্যাপ্লাই করছো, কাহার কাহার কোন কলেজে হইয়াছে? শেষ, সময় শেষ, সময় শেষ। এরপরে দেখবা বোর্ডের অঙ্ক করব, পানি পানি লাগবে। নওগাঁ গভর্নমেন্ট, আরিকা বলেছে, ভিকারুন্নেসা, নূর মোহাম্মদ পাবলিক, শিমুল শিমুল। যত আমি একটা সাজেশনই দিব, যদি খুব ভালো কলেজ না হয়, মানে রেসিডেন্সিয়াল, নটরডেম, রাজশাহী সিটি, এই টাইপের খুব ভালো কলেজ না হয়, তাহলে ঘরের কাছে যেই কলেজ সেটাতে পড়বা। ঘর থেকে মানে দূরে যদি ভর্তি হও, তুমি দেখবা কলেজ থেকে কিছুই শিখছো না, যাতায়াতে অনেক সময় চলে যাবে, আলটিমেটলি তুমি বিপথে যাবা। সো দূরের কলেজে হয়েও না। এই যে এমডি রিয়াদ বলছে রাজশাহী কলেজ, ভেরি গুড, রাজশাহী কলেজ ভেরি গুড, রাজশাহী কলেজ বেস্ট, রাজশাহী কলেজ বেস্ট। কারমাইকেল কলেজ, গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ, হবিগঞ্জ কানিজ ফাতামি স্কুল অ্যান্ড কলেজ। ওই তো ঘরের পাশে কলেজে ভর্তি হবা, যদি বেস্ট কলেজে না হয় তাহলে ঘরের পাশে কলেজ। ওকে, সো আমরা এটা পারবো, সবাই উত্তর দিয়েছো, এটা আমি করতেও দিয়েছিলাম তোমাদেরকে। নেক্সট, আচ্ছা এটাও খুব সোজা একটা অঙ্ক, দেখো কত সোজা অঙ্ক। বলছে 2a এবং a মানের ভেক্টর দুইটা পরস্পরের সাথে একটা কোণে আনত, কত কোণে আনত সেটা বলে নেই। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আমি ধরে নিচ্ছি এই যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি, পি হচ্ছে 2a, কিউ, কিউ হচ্ছে a, এবং এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি আলফা। মধ্যবর্তী কোণটা আমার বের করতে হবে।
এখন আমরা এখান থেকে লিখতে পারি যে এদের লব্ধিটাও ধরে নিই আর। আচ্ছা, ধরি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আর লব্ধি হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর স্কোয়ার সমান পি স্কোয়ার, পি মানে 2a স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখান থেকে লেখা যায় পা আর স্কোয়ার সমান 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4a স্কোয়ার কস আলফা। সুতরাং আমরা লিখতে পারবো 4a আর a কত হয় 5a স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান a স্কোয়ারটা কমন নিলাম, এখানে হবে 5 প্লাস 4 কস আলফা। সমীকরণ নাম্বার দিলাম আমি 1। এবার বললো যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। তো প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান হবে 3 গুণ। তাহলে প্রথম ভেক্টর কত 2a, এটাকে আবার ডাবল করব। তাহলে নতুন অবস্থায় আমার ভেক্টর হবে 2 দুগুণে 4a, এই যে দ্বিগুণ করে দিছো। কিউ এর মানটা যা ছিল তাই, লব্ধির মানটা 3 গুণ হয়। লব্ধি আগে ছিল আর, এখন হয়ে যাবে 3r, মানে নতুন লব্ধি হবে 3r। লব্ধির মান 3 গুণ হয়ে গেছে। কিন্তু মধ্যবর্তী কোণের তো কোনো পরিবর্তনের কথা বলেনি, বলেছে না। তাহলে মধ্যবর্তী কোণ আলফাই। এবার এখান থেকে আবার আমরা লিখতে পারি লব্ধি স্কোয়ার, মানে লব্ধি হচ্ছে 3r স্কোয়ার সমান পি স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা লেখা যায়। এবার বলো 3r স্কোয়ার মানে কত 9r স্কোয়ার, এটা হচ্ছে 4a স্কোয়ারকে স্কোয়ার করলে হবে 16a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 8a স্কোয়ার কস আলফা। সো এখন আমরা লিখতে পারবো 9r স্কোয়ার সমান 16 আর 1 17, a স্কোয়ার কমন নিলে এখানে হবে 17 প্লাস 8 কস আলফা। সমীকরণ নাম্বার দিলাম 2। আমাদের এই দুইটা সমীকরণ, এদেরকে সমাধান করে আলফার মানটা হিসাব করতে হবে। আমরা কি দুইটা সমীকরণ বুঝছি? একদমই সোজা, বাচ্চাদের অঙ্ক। যেগুলা ছিল লব্ধির একটা সমীকরণ লিখলাম, এবার পরিবর্তন করে লব্ধির একটা সমীকরণ লিখলাম। পরিবর্তন কি, পি প্রাইম হয়ে গেছে ডাবল, কিউ এর কোনো চেঞ্জ হয় নাই, লব্ধি হয়ে গেছে ট্রিপল, মানে পি যা ছিল সেটা ডাবল হয়ে গেছে। পি ডাবল করার কারণে লব্ধি হয়ে গেছে 3 গুণ। তারপরে সূত্র, এখন 1 আর 2 সমাধান কইরা তুমি যদি আলফার মান বের করতে না পারো তাহলে তুমি বীজগণিত পারো না। 1 আর 2 থেকে আমরা যদি ভাগাভাগি করে দিই, দেখো আমার মন চাইলে আমি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব। তাহলে আর স্কোয়ার কাটা, দেখো উপরে হচ্ছে আর স্কোয়ার 1 নং, নিচে হবে 9r স্কোয়ার, এখানে a স্কোয়ার 5 প্লাস 4 কজ আলফা, আর এটা হলে a স্কোয়ার 17 প্লাস 8 কজ আলফা। তাই না বাবারা? এই কাটা আর আর কাটা। এবার এটা আর গুণন করে আলফার মানটা হিসাব করতে হবে। 5 নং 45, 4 নং 36 কজ আলফা, 17 একে 17, 8 একে 8 কজ আলফা। তো এবার 17 থেকে 45 বাদ, 36 থেকে 8 বাদ, 36 কজ আলফা থেকে 8টা কজ আলফা যদি বাদ দাও, 36 থেকে 8টা কজ আলফা বাদ দিলা, কত হবে 28 কজ আলফা। আর এই পাশে 17 থেকে 45 বাদ দিব, 17 থেকে 45 বাদ দিলে কত হয় রে ভাই? 3 আর 5 8, 25, 25 আর 20, তাহলে 8 আর 20 28, তাহলে এই পাশে হবে মাইনাসের 28। আরে সুতরাং আলফার মান 180। আরে এত সোজা একটা অঙ্ক এত ভেজাল করে লাভ আছে? বীজগণিত। এই যে এইভাবে 28 28 কাটা, পরে থাকে -1, কস কত ডিগ্রির মান -1? 180 ডিগ্রি। অঙ্কটা কিন্তু সোজা আছে, খালি বীজগণিত। মানে তোমরা যারা মিস্টেক করবা, অঙ্কটা পুরাটাই বুঝবা, হয়তো বা ক্যালকুলেশনে মিস্টেক করবা। তো ক্যালকুলেশনে মিস্টেক করা যাবে না। এই পারবো এটা? পোলাপাইন ইয়েস। এই তোমরা তো বুলেট, অনেকে উত্তর দিয়ে রেখে দিচ্ছ যে আলফা হচ্ছে 180 ডিগ্রি। আমার বুলেট, সবগুলো আমার বুলেট, বুঝছো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা
আমরা জানি যে এটা 8 শেষ। সবাই বুলেট, ভেরি 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 গুড অ্যান্ড আই লাভ ইউ সো মাচ, কজ তোমরা সবাই বুঝে গেছো তোমরা যে কি লেভেলের ট্যালেন্ট পুল পোলা পান, ভাল লাগে। আসসালামু আলাইকুম। ওকে, একেবারে সুজা, ইয়েস পারবো আমরা। নেক্সটে যাই। এটা একটা দারুণ অঙ্ক, এটা খুবই দারুণ অঙ্ক। আমি চিন্তা করতেছি এটা তোমাদেরকে দিব, এটা তোমরা প্র্যাকটিস করবা। এটা যারা পারবা এটা বইটা আসবে, মানে এটা আসলে খুব সুন্দর একটা অঙ্ক। তোমাদেরকে লব্ধির যত ভ্যারিয়েশন আছে সব করাবো মানে আজকের ক্লাসে, মানে এর বাইরে আর কি লব্ধি নিয়ে কিছু নাই। এইচএসসি এক্সামে যেগুলো আসছে সেটাও দেখাবো, তুমি নিজেই দেখা বলবা যে ভাই এগুলো তো সুজা, এটা একটু পরেই করাই যেহেতু বুয়েট। এ দেখো এইচএসসি বোর্ড কোয়েশ্চেন, এটা সকল বোর্ড 2018-তে আসছে লব্ধি থেকে। আগেই বলি আমার পড়ানোর প্যাটার্নটা হচ্ছে ধৈর্য হারা হয়েও না, যেই টপিকটা পড়াবো ওই টপিক নিয়ে যা আছে পৃথিবীতে না মানে বাংলাদেশের সিলেবাসের মধ্যে যা আছে সব পড়াই দিব। ইভেন ওই যে একটু আগে যে একটা ম্যাথ মানে আইআইটি যেগুলো আমাদের সিলেবাসের সাথে মিল ওটা পড়াবো, সমস্যা নেই, চিন্তা করো না। দেখো এটা সকল বোর্ড 2018-তে আসছে, আর এটা কোন বোর্ডে আসছে আমার টাইপিস সেই বোর্ডটা দেয় না, এটা সিলেট বোর্ডে আসছে মনে হয়। সুন্দর একটা অঙ্ক, তো এই দুইটা অঙ্ক আমরা একটু করি, তোমাদেরকে একটু বুঝাই যে আসলে বোর্ডের অঙ্ক যে তোমরা পারবা সেটা বুঝাই। লব্ধি যারা বুঝছো তারা বোর্ড পারবা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ক্লাস মন দিয়ে করবা, মন দিয়ে ক্লাস করবা। ক্লাসে যা পড়াই সেগুলো মন দিয়ে দেখলে তুমি ভালো করবা, কারণ তোমাদেরকে এনাফ কন্টেন্ট দিব। এই কন্টেন্টের বাইরে মানে ভেক্টরে যা পড়াবো খুব ওভার রেটেড কিছু না, আন্ডার রেটেডও কিছু না, মোটামুটি যা দরকার তাই, এবং খুব ভালোভাবেই প্রস্তুতি হয়ে যাবে। রেডি? কি বলছে প্রশ্নে? লব্ধির সূত্র দেখো, 10 কেজি ভরের একটা বস্তুর উপর একই সময় 3টি বল ক্রিয়া করছে, যা নিচের চিত্রে দেখানো হলো। দেখো নিচের চিত্রে, এই যে এই চিত্রে কি দেখানো হয়েছে, এই হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু। ওকে, এই হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু, এই যে 10 কেজি, এটার উপর 3টা বল ক্রিয়াশীল। একটা হচ্ছে পূর্ব দিকে 8 নিউটন, উত্তর দিকে 8 নিউটন, আর এই যে উল্টা দিকে 2 নিউটন। 3টা বল দেখা যাচ্ছে তো নাকি? এটা চিত্র 1 নং চিত্রে দেখানো হলো। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা 1 নং চিত্র নিয়েই 2 নং চিত্রে পরে যাই। প্রথম প্রশ্নে বলেছে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত? ভাইয়া নিট মানে কি? নিট মানে লব্ধি, মনে থাকে জানো, এই যে নিট মানে মোট বা লব্ধি বল। তাহলে এই যে 1 নং চিত্রে লব্ধি বলের মান কত? ইটস আ ভেরি কমন সেন্স। এই হচ্ছে একটা ফুটবল, এই ফুটবলে একজন লাথি মারলা এদিকে কত? 8 নিউটন, আরেকজন লাথি মারলে এইদিকে 8 নিউটন, আরেকজন লাথি মারলে এইদিকে 2 নিউটন। তোমাদেরকে এখনো 3টা জিনিসের লব্ধি বের করা আমি শিখাই নাই, ওটা নেক্সট ক্লাসে শিখবা লম্বাংশ উপপাদ্য দিয়ে। বাট এখানে 3টা বল আসছে, তাতে কি তাও আমরা পারবো, না শিখেও পারবো। কিভাবে পারবো? তুমি একটা জিনিস বলো যে আমি 3টার কথা বাদ দিলাম, আমি মনে মনে ভাবি এটা নাই, তো বলো তো এই 8 আর এই 2 কিভাবে আছে, কত ডিগ্রি কোণে আছে? আমি একটু একটু করে করি, আমি বুঝাই যে আমি ভাইয়া আপনি তো 3টা বলের লব্ধি শিখান নাই, বাট ভাইয়া তো 2টা বলের লব্ধি শিখাইছি না, তো যে কোনো একটাকে একটু ভুলে যাও, মনে করো এটা নাই, মনে মনে ভাবো এটা নাই, এটা বাদ। এটা বাদ থাকলে কয়টা বল? 2টা বল। তো এই 2টা বলের লব্ধি কত হবে কেউ বলতে পারবে? এখানে 8 আর 6 আছে, সরি 8 আর 2 আছে, এই 8 আর 2 এর লব্ধি কত হবে কেউ বলতে পারবে? 8 আর 2, তুমি খালি 8 আর 2 চিন্তা করো, 8 আর 2 এর লব্ধি কত হবে? একজন সবাই বলতেছে 180, তোরে 180 কইতে কইছে কেউ? 180 হচ্ছে অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল, বাট লব্ধির মান তো 180 না, লব্ধি হবে 6 নিউটন। 8 আর 2 এর লব্ধি হচ্ছে 6 নিউটন। এই তো বুঝে গেছো। দেখো ভাই, প্রথম কথা যে তুমি খালি চিন্তা করো, সোজাভাবে চিন্তা করো যে এদিকে আছে 8, এদিকে 2,
তাহলে 8 আর 2 এই দুইজনের লব্ধি আগে বের করো। তাহলে 8 আর 2 হচ্ছে ফুটবল, এখানে উপরে 8 নিচে 2, তাহলে 8 আর 2 এর টানাটানিতে এদিকে বাকি থাকবে 6, এদিকে বাকি থাকবে কত 6 নিউটন। তাহলে আর 2 বাদ। দেখো 8 আর 2 জিতবে কে? 8 অবশ্যই, এবং এদের মধ্যবর্তী কোণ দেখো 180, তো আলটিমেটলি 8 - 2 এটা লব্ধি হবে 6। তাহলে এই দুইটা মিলিয়ে আমি একটা লিখলাম। এবার যাকে তুমি ধরো নাই তাকে নিয়ে আসো, এই যে সে আচ্ছা আবার 8। এবার বলো এই দুইজনের লব্ধি বের করতে পারবা নাকি না? দেখো ফার্স্ট অফ অল 8 আর 2 এর সাথে করে 6 পাইলা, মানে তুমি তো দুইটা জিনিসের লব্ধি বের করতে পারো। এই কারণে 3টা থেকে তুমি 2টা বলে রূপান্তর করলা, যে 8 আর 2 মিলিয়ে 6, আর এদিকে আছে 8। এবার 6 আর 8 কত কোণে আছে? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত? সুতরাং লব্ধি বল, বল যেহেতু লব্ধি বল F সমান √6² + 8²। জানো তো নাকি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি এই F হবে √p² + q²। মনে আছে তো? হ্যাঁ মনে আছে না? তাহলে 636 আর 64 100, তাহলে 10 নিউটন। এই হচ্ছে লব্ধি বল, অ্যান্সার। এখন এটা কি সোজা না কঠিন? তোমরাই উত্তর দাও। তো তোমরা মনে করো এইচএসসি তো ওঠার আগে এইচএসসি কোশ্চেন সলভ করে ফেললা, সোজা না অঙ্কটা? আরেকজন বলছে 11.3, বলো এটা 10 নিউটন হয় কাটায় কাটায়। এই হচ্ছে লব্ধি বল। দেখো তোমার খালি লব্ধি বলের মান বের করতে বলছে, এখানে বলে দিয়েছে বলের মান, দিক চায় না। দিক চাইলে আমি দিকও বের করে দেখাইতাম। দিক কেমনে বের করতাম? আমি বলতাম এটা থিটা কোণে যায়, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা, বাকিটা কজ আলফা, হয়ে যেত। অনেক সোজা। দিক চায় নাই তাই আমরা দিক বের করব না, খালি মান চেয়েছে, এই যে বলের মান কত। ওকে ডান। পরেরটা একটু ঘুরাই দিছে, বাট পারবো আমরা। পরেরটাই বলছে চিত্র 1-এর আলোকে চিত্র 2 সঠিকতা যাচাই করো। চিত্র 2 কি সঠিক নাকি ভুল এটা যাচাই করতে বলেছে। এখন দেখি চিত্র 2-এ কি লিখছে। চিত্র 2-এ কি দিয়েছে দেখো। চিত্র 2-এ বলা আছে এই যে m ভরের বস্তুটা এদিকে দেখো একটা তীর চিহ্ন দেওয়া, এর মান দেওয়া 1 মিটার/সেকেন্ড², এবং বলা আছে এই যে এই দিকের সাথে থিটার মানটা হলো 36.87 ডিগ্রি। দেখো এটা হচ্ছে চিত্র 2। চিত্র 2 একই বল, এদিকে 8 নিউটন, এদিকে 8 নিউটন এবং এদিকে 2 নিউটন। ওকে, সো চিত্র 2 হচ্ছে এটা। তো চিত্র 2 কি সঠিক নাকি ভুল এটাই যাচাই করতে বলছে। তো ভাই এই যে ত্বরণটা দিছে না ভাই এই বরাবর, এই ত্বরণটা মানে বোঝাচ্ছে নিট ত্বরণ। ত্বরণ দেওয়া থাকলে মনে রাখবা এটা নিট ত্বরণ, মানে এই বস্তুটা এদিকে এই ত্বরণে গতিশীল হয়েছে। ত্বরণ কোত্থেকে আসে? লব্ধি বল থেকে আসে। মনে রাখবা লব্ধি বল মানে নেট বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু নেট ত্বরণ। এটা বুঝে নিতে হবে, নেট মানেই লব্ধি, এটা বুঝে নিতে হবে। এটা আসলে না ইয়া কিছু নাই। লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। একটা ফুটবলকে 3 জন মিলে লাথি মারলা, ফুটবল কি 3 দিকে যাবে না 1 দিকে যাবে? যে কোনো 1 দিকে যাবে, অবশ্যই একটা ত্বরণে যাবে। এখানে সেই ত্বরণটাই দিয়ে দিয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল ত্বরণের মান বলছে 1, আর এটার দিক বলে দিছে, মানে এটা লব্ধি বল না, এটার দিক বলে দিছে 36 ডিগ্রি। তো এটা সঠিকতা আমরা যাচাই করব। আমরা গ নং থেকে কি পেয়েছি? গ নং থেকে আমরা পেয়েছি লব্ধি বল। লব্ধি বল কত? 10 নিউটন। এটা আমরা পাইছি না? গ নং থেকে লব্ধি বল। এখন আমরা জানি লব্ধি বল উই নো আমরা জানি লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু লব্ধি ত্বরণ। তাহলে এখানে লব্ধি বলের মান 10, ভর হচ্ছে 10 কেজি, ত্বরণের মানটা কত? সুতরাং ত্বরণের মান 1। তাহলে এই চিত্রের সাথে মিলছে নাকি মিলে নাই? ত্বরণের মান মিলছে, এবার দিক মিলানোর পালা। মান মিলেছে, এই যে মানটা মিলেছে। এই যে গ নং থেকে আমরা দেখলাম যে 1 নং চিত্রের সাথে ত্বরণের মানটা মিলছে। এটা গেল একটা পার্ট, এটুকু করলে 2 নাম্বার। বাকি 2 নাম্বার হচ্ছে দিকটা বের করে দেখাইতে হবে। দেখো ত্বরণের দিক বা লব্ধি বলের দিক বললেই হয়, এটা লব্ধি বলের দিক না থিটা। তাহলে আমি লব্ধি বলের দিক বের করব tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। একটু আগের চিত্রটা দেখো,
8 আর 6 অ্যাঙ্গেলটা কার সাথে? 8 এর সাথে। তাহলে 8 নিচে সিঙ্গেল, বাকি রইল 6, 6 sin 90 ডিগ্রি, আর এখানে হবে 6 cos 90 ডিগ্রি, কারণ 8 আর 6 90 ডিগ্রি কোণে আছে। তো এটা ক্যালকুলেট করে আমরা থিটার মানটা বের করব। থিটার মান হবে tan ইনভার্স 6/8, 6/8, এটা আসতেছে 36.87 ডিগ্রি। তাহলে লব্ধি বলের দিকটাও কিন্তু ম্যাচ হয়ে গেল, তাই না? এই যে এটা করার আগে এই চিত্রটা এঁকে নিবা, যে এই কণার উপর এদিকে 8 নিউটন আর 2 নিউটন কাটা হয়ে এদিকে 6 নিউটন, ওই যে গয়ের চিত্রটা আঁকবে, হচ্ছে লব্ধি বল, এই থিটাটা কত, যে এইভাবে আমরা সামান্তরিক দিয়ে বের করলাম। এখন বলো এটা সঠিক কিনা, 2 নম্বর চিত্রটা সঠিক কিনা, মানে 2 নম্বর চিত্রটা একের আলোকে সঠিক কি ভুল বলো তো, সঠিক নাকি ভুল বলো, তোমরাই বলো। চিত্র একের আলোকে চিত্র 2 অবশ্যই সঠিক। অনেক সোজা, তাই না? অনেক সোজা, ইয়েস। মানে কি করলাম আর কি, এটা কোনো অঙ্কই না আসলে, যে লব্ধির মানটা থেকে আমি ত্বরণের মান বের করে দেখালাম, হ্যাঁ ত্বরণ 1, উদ্দীপকে বইলা দিছে ত্বরণ 1, ইয়েস ত্বরণের মান 1। এবার ত্বরণের দিক মানে লব্ধি বলের দিকটা বের করে দেখলাম, হ্যাঁ দিক হচ্ছে 36.87 ডিগ্রি, ইয়েস মিলছে। এই ধরনের প্রশ্ন আসলে তো সোজা, ইয়েস উদ্দীপকটা সঠিক। নেক্সট এটা দেখি, এখন মনে হইব ভাই ফিজিক্সের মধ্যে এইসব কি পাখি টাকি ঢুকাই দিছে, দেখো কত মজা। চিত্র অনুযায়ী একটা পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠতেছে, ওকে। পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। এই যে দেখো, এটা মানে বুঝায় যে এই যে পাখি এদিকে পাখা দিয়ে বাড়ি মারে, এটা কত? 5 নিউটন, এবং এটাও কত? 5 নিউটন, ওকে। মনে রাখবা পাখি যেখানে ধাক্কা মারে, যে পাখা দিয়ে ধাক্কা মারছে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো পাখিরেও বাতাস, পাখি ধাক্কা মারে কারে? বাতাসে। তো পাখিকেও বাতাস কিন্তু ঠিক এই দিকে অপোজিটে 5 নিউটনে ধাক্কা মারে। তো এদের যে লব্ধি, এই লব্ধি বলেই পাখি সামনের দিকে উড়ে যায়, বুঝছো? এখন দেখো এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি বলে দিছে, কানার ভাই অন্ধ পারবে। বলছে ওসি বরাবর প্রতিক্রিয়া বল, এই যে ওসি হচ্ছে এটা ও, এটা সি, এই বরাবর প্রতিক্রিয়া বল চাইছে, মানে লব্ধি বল। ওসি বরাবর তো লব্ধি বল কাজ করে, তাহলে ফাঁচ আর ফাঁসের লব্ধি চাইছে ওসি বরাবর। লব্ধি হচ্ছে আর সমান √, পি স্কোয়ার মানে ফাঁস স্কোয়ার 2 ইন্টু ফাঁস cos 60, এই যে মধ্যবর্তী কোণ 60, cos 60 মান হাফ, 25 50 আর 25 75, √75, 5√3 নিউটন। এ হচ্ছে প্রতিক্রিয়া বলের মান। ডান। বলো বুঝছো কি বুঝো নাই? প্রতিক্রিয়া বল ওসি বরাবর চাইছে, যদি বলতো ও এ বরাবর, এই যে এটা ও এ, তাহলে 5ই বলতাম, বাট ওসি বরাবর মানে পাখির উপর লব্ধি প্রতিক্রিয়া বল, মানে লব্ধি ধাক্কাটা, এই 5 আর এই 5-এর লব্ধি ধাক্কা। বুঝো পাখি কি করে? বাতাসকে ধাক্কা মারে, আর বাতাস মারে পাখিরে ধাক্কা, কি আর সমান বিপরীত প্রতিক্রিয়া। তো বাতাস আবার এদিকে ঠিক একই বলে ধাক্কা মারে, আর এই ধাক্কা ধাক্কির যে লব্ধি বল ওই বরাবর পাখিটা উড়ে চলে যায়। আমরা সামনের ক্লাসে পাখির উড়া সম্পর্কে জানবো, তখন আমরা এগুলো আরো ডিটেলসে বুঝতে বলবো। আমি আশা করি বুঝতে পারছো, এটা বোঝার মতো কঠিন কিছু না। নেক্সট বলছে এও বরাবর পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উড়বে? বুঝো, যে এও বরাবর ধাক্কা দ্বিগুণ, তাহলে পাখিটা কোন দিকে উঠবে? তো ভাই শুরুতে ধাক্কা ছিল 5 নিউটন, এখন হয়ে গেছে 10 নিউটন। তাহলে এই দেখো পাখি যেদিকে ধাক্কা মারবে বাতাস তার উল্টা দিকে ধাক্কা মারবে। তাহলে পাখি এবার আগে ধাক্কা মারছিল 5, এখন ধাক্কা মারবে 10, বাতাসও তাহলে ধাক্কা দিবে 10। এটা এও বরাবর, এই হচ্ছে ও এ। আর ওবি বরাবর কোনো চেঞ্জ করছে না, ওবি বরাবর যা ছিল তাই। ওবি বরাবর আছে হচ্ছে 5, এটা 5। এবার বলছে পাখিটা কোন দিকে যাবে? ভাই তুমি এই 5 আর 10-এর লব্ধি বের করতে পারবে না, যে মধ্যবর্তী কোণ তো একই আছে, মধ্যবর্তী কোণ তো 60 আছে। এখন 5 আর 10-এর লব্ধির দিক বের করতে পারবে না, ওই দিকেই পাখিটা যাবে। এবার লব্ধি কেমনে, দিক কেমনে ভাই? সামান্তরিক আঁকতে হবে, প্যারালাল। এই যে এটার প্যারালাল টান দাও এইদিকে, এটার প্যারালাল টান দাও এইদিকে, মোটামুটি সামান্তরিক হইছে। সামান্তরিকের কর্ণ কই? এই যে কর্ণ। তাহলে পাখিটা এই বরাবর যাবে। এবার এটার দিক হিসাব করব,
দিক কেমনে হিসাব করব, আমি ধরে নিচ্ছি এটা তো ওবি, ওবি এর সাথে থিটা কোণে যায়, এটা বের করে নিবা। ধরে নিচ্ছি পাখিটি ওবি এর সাথে থিটা কোণে যাবে। ওবি এর সাথে কার সাথে সেটা স্পষ্ট করে দিতে, ওবির সাথে। ওবির সাথে থিটা কোণে গেলে টেন থিটা, টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে 5 নিচে সিঙ্গেল, বাকি রইল 10 সাইন আলফা মানে 60 প্লাস 10 কস 60। ক্যালকুলেট করলে থিটার মানটা পেয়ে যাব, থিটার মানটা আমরা পেয়ে যাব। 2 লাইনের অঙ্ক আর কি, চিত্র রেখা দিতে হবে। tan ইনভার্স 10 sin 60 5 প্লাস 10 cos 60, তাহলে আমাদের থিটার মান আসবে 19.106 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই উল্লেখ করে দেব এটা কোন দিকের সাথে, ওবি এর সাথে। তাহলে ওয়ে বরাবর ধাক্কা যদি ডাবল করে তাহলে পাখিটা ওবির সাথে এই কোণে যাবে, শেষ। পারবো? আচ্ছা, পোলাপাইন নাম্বার 40 কইতাছে কেন? ও পোলাপাইন তোরা ও এর সাথে বের করছিস, সমস্যা নাই, যার সাথে বের করিস একটু লিখে দে, যে যারা 40 ডিগ্রি ডিগ্রি কইতেছিস তারা লিখে দে ও এর সাথে 40, তারা লিখে দাও ও এর সাথে 40। দিকটা বলে দিতে হবে, এই দিকটা কার সাথে, অবশ্যই আমি বের করছি ওবি এর সাথে, ওবি এর সাথে এই কোণ করে পাটে উড়ে যাবে। এই পারা যাবে নাকি না? হ্যাঁ, যারা থিটা সমান 40.89 বলছো তাদেরটাও কারেক্ট, এটা অবশ্যই লিখে দিতে হবে ও এর সাথে, ও এর সাথে। ওকে, পারবো? এই হচ্ছে লব্ধি। বলো, কঠিন লাগছে? কঠিন লেগেছে কি বাছা ধনেরা? ইজ ইট হার্ড? ইজ ইট হার্ড? এটা তো হার্ড হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো লব্ধি থেকে এই দুইটা প্রশ্ন এখন পর্যন্ত আসছে বোর্ডে, তাই পারবো, খালি উত্তর দাও পারবো কিনা। লব্ধি থেকে এই দুইটা কোশ্চেন আসছে। তো আমরা আর দীর্ঘায়িত না করি ক্লাসটা, কারণ তোমাদের তো এখন প্রেশার নাই, এত প্রেশার দিয়ে পড়ারও দরকার নেই। আমরা নেক্সট ক্লাসে তোমাদের একটা SW দিয়ে দিলাম, ব্রেন স্টর্মিং, যারা এটা পারবা তারা বুলেটিয়ান। এই যে এটা লব্ধির সবকিছু শেষ, হ্যাঁ লব্ধির সব শেষ। এবার এটা তোমাদের থাকলো SW, এটা আমরা নেক্সট ক্লাসে শুরুতেই করব, দেখবো SW করে কারা কারা পারো। আর অবশ্যই যা করাই তা HSC 2026 বন্দিমাশালা গ্রুপে সাবমিট করো। এই তো, দ্যাটস অল ফর টুডে। কেমন ছিল, সবগুলো টপিক বুঝছো কিনা বলো। আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেমই আমরা করালাম। নর্মালি আমাদের যখন রেগুলার টাইম হবে তখন ক্লাস 1.5 ঘন্টা হবে, এখন আর কি একটু আমরা আস্তে আস্তে পড়াচ্ছি, এটা নিয়ে প্যারা খাও না তোমরা। এই তো ভেক্টর যে সকল বীজগাণিতিক নিয়ম মেনে চলো, এটা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে ভাইয়ারা, আচ্ছা সব বুঝতে পারলে ভালো। এই তো স্যার ওবি এর সাথেই, আচ্ছা একজন বলছে ওবি এর সাথে 40.2 ডিগ্রি, তাহলে আমি কি ভুল করলাম নাকি? টেন ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি হলো 10 sin 60 5 প্লাস 10 cos 60। ও হ্যাঁ, ওবির সাথে 40.89, ভুল করছি আমি ক্যালকুলেশন। আমি চোখে যে কি দেখি আল্লাহ জানে, চোখের পাওয়ার দিন দিন কমে যেতেছে মনে হচ্ছে। ওবি এর সাথেই 40.89, উল্টা বলছি। এই যেটা, এটা ওবি এর সাথে 40.89, কি থেকে কি আসলো আল্লাহ জানে। এটা ওবি এর সাথেই 40.89 ডিগ্রি হবে, ক্যালকুলেট করলাম আবারও। আর এটা হচ্ছে ও এর সাথে, ও এর সাথে হবে 19.1 ডিগ্রি হচ্ছে ও এর সাথে। দেখো দুইটা কোণ যদি যোগ করো, দেখো চমৎকার, দুইটা কোণ যোগ করলে তুমি কিন্তু 60 ডিগ্রি পাচ্ছ, যে মধ্যবর্তী টোটাল কোণটা পাচ্ছ। সিম্পল না, এই থিটার সাথে এটা যদি যোগ করো 60 ডিগ্রি তো আসবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, লাভ ইউ অল, লাভ ইউ অল। আর তোমাদের যে সকল বন্ধুরা ফিজিক্সের প্রস্তুতি নিতে চায় তাদেরকে আমাদের কোর্সটা সাজেস্ট করে দিও।